ঠিক আছে। তো চলো ফার্স্ট লেখো কার্বনেশন বা অঙ্গারযোজন। কার্বনেশন বা অঙ্গারযোজনটা কি? এটা মূলত বায়ুমণ্ডলের যে বিভিন্ন ধরনের মানে গ্যাস হচ্ছে তার মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রধান ভূমিকা পালন করে। কার্বন ডাই অক্সাইডের সঙ্গে জল, ঠিক আছে, যুক্ত হয়ে কি হয়, কার সঙ্গে বিয়োজিত হয়, কোনো শিলার সঙ্গে, কোনো শিলার সঙ্গে বিয়োজিত হয়ে, আরেকবার রিপিট করুন স্যার। লেখো কার্বনেশন বা অঙ্গারযোজন। দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, বিশেষ করে চুনা পাথরের সঙ্গে বেশি হয়। হ্যাঁ, চুনাপাথরের সঙ্গে বেশি হয়। দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও জলের সংযোগে জলের সংযোগে ঠিক আছে, কার্বনিক অ্যাসিড সৃষ্টি হয়, কার্বনিক অ্যাসিড সৃষ্টি হয়। এটি কি বলেন? কার্বনিক অ্যাসিড সৃষ্টি হয়, এটি খনিজের সাথে বিক্রিয়া করে যে আবহবিকার ঘটায় তাকে কার্বনেশন বলে। কি বলেন? বিক্রিয়া করে যে আবহবিকার ঘটায় তাকে তাকে কার্বনেশন বলে। ঠিক আছে, তাহলে কেমিক্যাল ওয়েদারিং কি হলো? দেখো কি বললাম তাহলে, দেখো বায়ুমণ্ডলে কি হচ্ছে, জলের সঙ্গে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড অ্যাড হচ্ছে, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইডের সংকেত কি? CO2। তাহলে CO2 সঙ্গে জল যুক্ত হচ্ছে, তাহলে যুক্ত হয়ে কি হচ্ছে, কার্বনিক অ্যাসিড। H2O, জলের সংকেত কি? H2O। তাহলে H2O প্লাস CO2, তাহলে যুক্ত হয়ে কি হচ্ছে, H2CO3। এটা সংকেত H2CO3। এবারে এই H2CO3 এবার কিসের সঙ্গে যুক্ত হচ্ছে? চুনাপাথর, চুনাপাথর CaCO3, ঠিক আছে। চুনাপাথর এর সঙ্গে বিয়োজিত হয়ে এটা কি হলো, চুনাপাথরটা যে যে চুনাপাথর সেটা তার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হারিয়ে ফেললো। যেটা তৈরি হলো সেটা কেমন হয়, সেটা হচ্ছে আর্দ্র হয়, গলে যায় চুনাপাথর। তাহলে চুনাপাথরের সঙ্গে কি মানে কোন, এই দেখো কি হয়ে গেছে একটা মানে ভাস্কর্য, তো এটা কোনো একটা শিলা, এই শিলার মধ্যে কেমিক্যাল ওয়েদারিং হয়েছে, ফলে এসব নাক ভেঙে গেছে, কান ভেঙে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং, ফিজিক্যাল কেমিক্যাল। এই দেখো এটা দেখা যাচ্ছে না, এখানে ছবি টবি দেওয়া যায় না যদিও, তবু যতটুকু দেখানো যায় দেখাচ্ছে। এই লোহা আছে কেমিক্যাল ওয়েদারিং, দেখো মরচে পড়ে গেছে। তাহলে কার্বনিক অ্যাসিড, এই কার্বনেশন বা অঙ্গারযোজন, এরকম প্রশ্ন আছে যে সিম্পল যে কার্বনেশন বা অঙ্গারযোজন কোন শিলাতে বেশি হয়, কোন শিলাতে বেশি হয়? চুনাপাথর। চুনাপাথর যুক্ত হ্যাঁ, চুনাপাথরে। পাললিক শিলাতে বেশি হয়। হ্যাঁ, চলো এবার লিখে নাও কার্বনেশন প্রক্রিয়া কোন কোন খনিজের উপর কাজ করে, লেখো। যেমন লেখো ফেলসপার, হর্নবেল প্রভৃতি খনিজের উপর। কোশ্চেনটা কি বললেন? কোনো কোশ্চেন বলিনি, লিখে যাও। ফেলসপার, হর্নবেল, হয়েছে, ফেলসপার, হর্নবেল প্রভৃতি শিলার উপর, প্রভৃতি খনিজের উপর
এবং চুনাপাথর যুক্ত অঞ্চলে এই প্রক্রিয়া বেশি কার্যকর হয়। কতটা লেখানো হয়েছে? বেশি হয়নি, এক পৃষ্ঠা, এক লাইন হয়েছে, এক লাইন বা 2 লাইন হয়েছে। ঠিক আছে, এবারে পরের পয়েন্ট লেখো, অক্সিডেশন বা জারণ। অক্সিডেশন বা জারণ, তো এটা হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন এর সঙ্গে যুক্ত হয়। বায়ুমণ্ডলে অবস্থিত অক্সিজেন, মানে অক্সিজেনের সঙ্গে কি যুক্ত হয়? অক্সিজেনের সঙ্গে লোহা বা লৌহ গঠিত বিভিন্ন ধরনের শিলার সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয়ে, ঠিক আছে, ওটাকে ভেঙে দেয় বা বিয়োজিত করে নিজের যে বৈশিষ্ট্য সেটাকে কি করে, সেই বৈশিষ্ট্যটাকে ও চেঞ্জ করে দেয়, সেটাকে বলা হয় কি? কার্বনেশন বলছি, অঙ্গার যোজন বা জারণ বা অক্সিডেশন। ঠিক আছে, জারণ বা অক্সিডেশন। তাহলে অক্সিডেশন সাধারণত, লেখো, হেডিং করে একটু সংখ্যা লিখে নাও। হয়েছে, লেখো, জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলা খনিজের সাথে রাসায়নিক বিক্রিয়ায় শিলা খনিজের সাথে রাসায়নিক বিক্রিয়ায় স্যার অনেকটা লেখানো হয়ে গেছে। অল্প হয়েছে, বেশি হয়নি। একটু টাইমে চলে আসবে, মানে যতটুকু পারবে আর কি। একটু হয়েছে। আপনি টাইম লিখেছেন 2:40, বসে বসে পালিয়ে গেলাম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার একটু দেরি হয়ে গেছে, আমি আজকে ক্লাসই নিতে পারতাম না, তবুও জোর করে নিলাম। অনেক এখনো মানে খেতে পারিনি, বুঝলে, এখনো দুপুরের যে খাওয়াটা, সেই খাওয়াটাও হয়নি, মানে একটু, স্যার আমারও হয়নি। হ্যাঁ, ওই একটু কাজ হচ্ছে আর কি, ব্যস্ত ছিলাম একটু, ওইখানে দেরি হয়ে গেল, বুঝতে পারিনি যে এতটা বেজে গেছে। হঠাৎ করে দেখি যে এই অবস্থা, তারপরে আমি তাড়াতাড়ি লিঙ্ক দিলাম। ঠিক আছে, চলো, একটু হয়েছে, লেখো এবারে অক্সিডেশন বা জারণ। এই অক্সিডেশন বা জারণ কি? আজকে যেটা পড়া হচ্ছে সেটা হচ্ছে কি, কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকার। একটু বলে দিচ্ছি এবার রাসায়নিক আবহবিকার কি পড়িয়েছি, এবং রাসায়নিক আবহবিকার মানে কি? বায়ুমণ্ডলে, আমি হালকা করে বলে দিচ্ছি, বায়ুমণ্ডলে অবস্থিত যে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, স্পেশালি কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, জলীয় বাষ্প, মানে এই কেমিক্যাল, মানে যে বিভিন্ন ধরনের জলীয় বাষ্প ইত্যাদি ইত্যাদি যে গ্যাসীয় উপাদান রয়েছে, সেইগুলোর সঙ্গে যে জল জলের বিক্রিয়া করে, এবং সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের শিলা রয়েছে, সেই শিলা বা বিভিন্ন ধরনের মেটালকে ভেঙে দেয়, তার বৈশিষ্ট্যকে চেঞ্জ করে দেয়, তার সত্তাটা হারিয়ে ফেলে। এটাকে বলা হয় কি, কেমিক্যাল ওয়েদারিং। আমাদের আশেপাশে আমরা সবাই পড়েছি বা দেখেছি, কেমিক্যাল ওয়েদারিং লোহাতে হচ্ছে বা বিভিন্ন ধরনের শিলার উপরে মানে বিয়োজিত হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আমরা মানে এই যে আমার ধরো কোনো কিছু তোমরা ধরো, মানে আমাদের বাড়িতে আশেপাশে সব দেখি যে বিভিন্ন ধরনের এই যে দেওয়ালে দেয়ালে আমাদের আশেপাশে ধরো দেয়ালে, এই দেয়ালে মানে দেয়ালে মুড়ছে পড়ে না, দেয়ালে হচ্ছে ধসে যায়, মানে ধসে যায় মানে ওই বালি টালি ছেড়ে যায়। ঠিক আছে, তাহলে বালি ছেড়ে যাচ্ছে কেন? যখন প্লাস্টার করা হলো, এখন প্রতি বাড়িতেই হয় ওই যে সিমেন্টের অ্যাড দেয় না, সৌরভ গাঙ্গুলি দেয় না, ওই তোমার ধনী। ধনী ধনী সিমেন্টের অ্যাড দেয়। তো ভালো সিমেন্ট, যাতে ধসে না যায় বা ভেঙে না যায়, বিয়োজিত না হয়ে যায়, মানে ওই যে নোনা লেগে যাওয়া যেটাকে বলা হয়, ওই নোনা লাগাচ্ছে কে? ওই বায়ুমণ্ডলের যে ওয়েদার, যে জলীয় বাষ্প, ওই যে জল পড়ছে, জলের সঙ্গে ওই যে শিলা যেগুলো হচ্ছে ধরো সিমেন্ট বা বালিতে যেগুলো করা হয়েছে, প্লাস্টার করা হয়েছে, সেগুলো আস্তে আস্তে তার বৈশিষ্ট্যটাকে
মানে ভেঙে দেয়, তার যে অরিজিনাল যে ক্যারেক্টারিস্টিক সেটাকে বিয়োজিত করে দেয়, ফলে তার নিজস্ব সত্তা হারিয়ে ফেলে। তার নিজস্ব সত্তা হারিয়ে ফেলে সে তো ভেঙেই যাবে, ধসে যাবে, আস্তে আস্তে দেয়াল ধসে যাচ্ছে, ঠিক আছে। তো এই দেয়াল ধসানোর কাজ হচ্ছে, ওই কারণ কি ওই কেমিক্যাল ওয়েদারিং। আজকের বেশ বাস্তব একদম ঘটনা পড়াচ্ছি, মানে বাস্তব ঘটনা হচ্ছে আর কি, কেমিক্যাল ওয়েদারিং এর জন্য ওটাকে ভাঙা হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে আজকে কেমিক্যাল ওয়েদারিং পড়াচ্ছে, হ্যাঁ। তো এইরকম, এটা হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং। কেমিক্যাল ওয়েদারিং এর ডিফারেন্ট টাইপস রয়েছে, একটা কার্বনেশন, ঠিক আছে, আর এটা কি কার্বনেশন বা হচ্ছে কার্বনেশন বা হচ্ছে অঙ্গার যোজন বাংলায় বলা হয়, আর একটা হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশন বা জারণ বলা হয়, ইংলিশে অক্সিডেশন বলা হয়, বাংলায় জারণ বলা হয়। আরো রয়েছে হাইড্রেশন আছে, হাইড্রোলিসিস আছে, দ্রবণ ক্ষয় রয়েছে, ডিফারেন্ট টাইপস রয়েছে, ঠিক আছে। তো কার্বনেশন বা অঙ্গার যোজন হয়ে গেছে। কার্বনেশন মিন্স কি? কার্বনেশন মানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যখন জল যুক্ত হয়ে যায়, জল যুক্ত হয়ে সেটা কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এবার ওই অ্যাসিডটা আবার চুনা পাথরের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে চুনা পাথরের যে নিজস্ব বৈশিষ্ট্য সেটাকে মানে ভেঙে দেয়। তাহলে চুনা পাথরের যে বৈশিষ্ট্য সেটাকে ভেঙে দেওয়ার কারণে কি হচ্ছে, এই দেখো বিভিন্ন ধরনের আমি দেখো, ভেঙে দেওয়ার কারণে ওই চুনা পাথর গলে যায়। সেই পান খাওয়ার সময় অনেকে পান এই চুন দিয়ে মানে চুন দিলে জ্বালা জ্বালা করে, ঠিক আছে। ওই চুন, চুন দেয় কেন? ওই মানে ওই পানটাকে আরো ভালো টেস্ট ফেস্ট দেবে বলে মনে হয়, এরকম চুন টুন দেয়। তবে ওই চুনটা হচ্ছে চুনা পাথর ছিল, ওখানে গলে গিয়ে চুন মানে চুন তৈরি হয়ে গেল, ঠিক আছে। ওটা হচ্ছে চুনা পাথর যুক্ত অঞ্চলে স্পেশালি এই প্রক্রিয়া বেশি কাজ হয়, কাজ করে কেমিক্যাল ওয়েদারিং চুনা পাথর যুক্ত অঞ্চলে। দেখো এই চুনা পাথর যুক্ত অঞ্চলে এই প্রক্রিয়া অর্থাৎ কার্বনেশন প্রক্রিয়া কাজ করেছে, অঙ্গারযোজন প্রক্রিয়া কাজ করছে, ফলে চুনা পাথরের ভূমিরূপ তৈরি হয়, আমরা দেখেছি। চুনা পাথরের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়, সেগুলো আমরা তোমাদের পড়িয়েছি, চুনা পাথরের ফলে সৃষ্ট ভূমিরূপ ডিফারেন্ট টাইপসের, এগুলো আচ্ছা পড়াইনি হয়তো, আমি জানি ভূগোল না স্যার। হ্যাঁ ভূগোল কম পড়িয়েছি, ভূগোল টুগোল পড়াই না তো একদম। তো এই দেখো এই যে কেমিক্যাল ওয়েদারিং হয়েছে। আচ্ছা, এই কেমিক্যাল ওয়েদারিং মানে এটা চুনাপাথর যুক্ত অঞ্চলে এই ধরনের আবহবিকার বেশি হয়, মানে অঙ্গার যোজন বা কার্বনেশন। কার্বনেশন মানে কার্বন ডাই অক্সাইড এর সঙ্গে যুক্ত রয়েছে। এবারে যেটা আসছে সেটা হচ্ছে কি, মানে অক্সিডেশন, মানে অক্সিডেশন মানে বুঝতে পারছো, জারণ। অক্সিডেশন বা জারণ স্পেশালি অক্সিজেনের সঙ্গে, মানে কথার মধ্যে অক্সিজেন, অক্সিডেশন মানে অক্সিজেন জড়িত রয়েছে আর কি, মানে এরকম ভাবতে হবে। অ্যাকচুয়ালি অক্সিজেন মানে কি, এইচ টু, এই দেখো এইচ টু মানে জলের সঙ্গে, ঠিক আছে, যখন ওই লোহার বা কোনো হচ্ছে শিলার বিক্রিয়া করে ওই তার বৈশিষ্ট্যটাকে মানে হারিয়ে দেয় বা ভেঙে দেয়, তাকে বলে কি তাকে বলে কি অক্সিডেশন। তো অক্সিডেশন কি কাকে বলে লেখো, একটু লেখো। দেখো জলীয় বাষ্পের উপস্থিতিতে, এটা অক্সিডেশন। লেখো জলীয় বাষ্পের উপস্থিতিতে, কি অক্সিডেশন লেখাছেন স্যার? হ্যাঁ স্যার আগে কতটা পৃষ্ঠা ছেড়ে রাখবো? আগে 1 পৃষ্ঠা? না না এক পৃষ্ঠা না, একটু বলে দাও তো। ও অর্ধেকের মতন রাখো, অর্ধেকের থেকেও কিছু কম। হুম, স্যার কি বললেন একটু প্রথম দিকে বদ্দি লিখছিস? জলীয় তুই বাষ্প, লিখছিস কি দেখো এখন? জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলা খনিজের সাথে রাসায়নিক বিক্রিয়ায়, খনিজের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন অক্সিজেন যুক্ত হওয়াকে, হয়েছে, অক্সিজেন যুক্ত হওয়াকে অক্সিডেশন বা জারণ বলে, হয়েছে। তো এই এবার প্যারা চেঞ্জ করে লিখে নাও যে কোন শিলাতে এই আবহবিকার বেশি কাজ করে। লেখো লৌহ গঠিত অঞ্চলে বা লৌহ সমৃদ্ধ অঞ্চলে বা লৌহ গঠিত শিলায় যে কোনো একটা লেখো এই আবহবিকার বেশি কাজ করে। স্যার আরেকবার বলুন। লেখো লৌহ গঠিত অঞ্চলে এই আবহবিকার বেশি কাজ করে।
লৌহ গঠিত অঞ্চলটা শুনতে কেমন লাগছে না? লোহা দিয়ে কি গঠন হয় অঞ্চলটা? হ্যাঁ মানে লৌহ এটা গঠিত শিলাযুক্ত অঞ্চলে শিলালেখ, বলুন। হ্যাঁ শিলালেখ, ওই অঞ্চল হলে ভুল হবে। হ্যাঁ, লৌহ সমৃদ্ধ, দেখো শিলাতে লোহায় এই আবহবিকার বেশি কাজ করে। ব্যাস হয়ে গেল, ফিনিশ। হ্যাঁ, হ্যাঁ, পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় এটা? পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখা যায়, স্পেশালি হচ্ছে আমাদের ওই যে লৌহ সমৃদ্ধ যে সমস্ত অঞ্চল আছে, উড়িষ্যা প্রচুর লোহা পাওয়া যায়। উড়িষ্যা লোহা উৎপাদনে প্রথম, ঠিক আছে। উড়িষ্যা, বললো পশ্চিমবঙ্গের কোথায়, বলছে উড়িষ্যা। পশ্চিমবঙ্গের কোথায়? হ্যাঁ হ্যাঁ, পশ্চিমবঙ্গের কেমিক্যাল দেখা ওয়েদারিং দেখো, যাচ্ছে। ওইরকম নেই, ওইরকম ঠিক মানে স্পেসিফিক বলা যাবে পশ্চিমবঙ্গের না। কোথায় জানো তো? পশ্চিমবঙ্গের জানালার গ্রিলে দেখা যায় অক্সিডেশন। হ্যাঁ, এটা ঠিক কথা। দেখো মেঘালয়তে দেখা যায়, বিশাখাপত্তনমে দেখা না, যায়। ওই রকম ভাবে প্রশ্ন হয় না। মানে কেমিক্যাল ওয়েদারিং এরকম প্রশ্ন হবে যে কেমিক্যাল ওয়েদারিং কোথায় দেখা যেতে পারে, কিন্তু এরকম পার্টিকুলারলি অক্সিডেশন বা জারণ এটা সব জায়গায় হয়, প্রত্যেকের বাড়িতে বাড়িতে হয়, ঠিক আছে। প্রত্যেকের বাড়িতে কেমিক্যাল ওয়েদারিং হয়, পরিবেশে সব জায়গায় কেমিক্যাল ওয়েদারিং হয়। স্যার, লাইমস্টোনের যে ল্যান্ডফর্ম গুলো, ওগুলো তো স্যার মানে কাস্ট ভূমিরূপ যাকে বলা হয়, ওগুলো তো বিশাখাপত্তনম আর মেঘালয়তে দেখা যায়। হ্যাঁ, ওটা ঠিক আছে। ওটা ধরো মানে কেমিক্যাল ওয়েদারিং যদি বলা হয়, কেমিক্যাল ওয়েদারিং কোথায় বা রাসায়নিক আবহবিকার কোথায় দেখা যায়, তখন হচ্ছে চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে বা গঠিত অঞ্চলে। তো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে সেরকম নেই, কেমিক্যাল ওয়েদারিং এর পার্টিকুলার কোনো স্পেস নেই। ওই স্পেশালি চুনাপাথর গঠিত অঞ্চল যেটা, এটা কোথায় হয়? অন্ধ্রপ্রদেশে তোমরা যারা অনেকে ঘুরতে গেছো, বোরা গুহা ওখানে আছে, বোরা গুহা বলে একটা জায়গা আছে সেই বিশাখাপত্তনম। ডালিয়া গেছো মনে হয় নাকি? হ্যাঁ, চুনা পাথর তো স্যার ওটা। হ্যাঁ, ওইটা চুনাপাথর গঠিত ভূমিরূপ, কেমিক্যাল ওয়েদারিং এর ফলে তৈরি হয়েছে। স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, ঠিক আছে। তারপরে বিভিন্ন ধরনের গুহা টুহা দেখতে পাবে ওখানে গেলে, চুনা পাথরই ক্ষয় হয়ে হয়ে বিভিন্ন রকম তৈরি হয়েছে। ল্যান্ডফর্ম তৈরি হয়। আরো মেঘালয় ওই যে সিজু গুহা, তোমরা পড়েছিলে সিজু গুহা, ঠিক আছে। মাউসমাই, বা আর হচ্ছে ধরো মেঘালয় চেরাপুঞ্জিতে বিস্তীর্ণ অঞ্চলে দেখা যায়। বা তুমি যদি ইয়েতে যাও, আর কোথায়, স্যার, দেহরাদুনেও দেখা যায়। দেরাদুন, হ্যাঁ দেরাদুনে যাও, সেখানে কেমিক্যাল ওয়েদারিং দেখা যাবে। এবারে পশ্চিমবঙ্গের এরকম কেমিক্যাল ওয়েদারিং কোনো পার্টিকুলার স্থান নেই, তবে এই ধরনের অপবিকার মানে অক্সিডেশন বা কার্বনেশন এটা সব জায়গায় হয়, ঠিক আছে। এবারে চলো, তবে এই কেমিক্যাল ওয়েদারিং এর যে অক্সিডেশন বা জারণ বা যেটা লৌহ গঠিত অঞ্চলে হয়, স্পেশালি উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই মানে অক্সিডেশন প্রক্রিয়া দেখা যায়, ঠিক আছে। যে সমস্ত অঞ্চলগুলো লৌহ সমৃদ্ধ অঞ্চল, ঠিক আছে। অত ভেতরে যেতে হবে না, হালকা করে একটু লিখে নাও যে মানে উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে এই ধরনের আবহবিকার দেখা যায়, ঠিক আছে। ছবি দেখান তো। ছবি, এই তো, এ তো চেন। ওই চেন মানে লোহা, এই তো লোহা। ও তো আমি তো কি বললাম প্রথমে, যে জানলার গ্রিলে দেখা যায়। তা আপনি তার জন্য চেন না, আমি বলছি মানে শিলাতে কেমন দেখা যায়। শিলাতে এই তো দেখো, ফুটো ফুটো হয়ে যায়, গর্ত হয়ে যায়। না, এরকম শিলা, লৌহ সমৃদ্ধ শিলা কোথায় পাবো আমি? এইটা দেখো, এই ওড়িশার ওই যে সূর্য মন্দির আছে, হুম, কোণারকের সূর্য মন্দির, ওটা তো মানে পাথরের তৈরি। ওটা ওই মানে এই প্রকার আবহাওয়া বিকার দেখা যায়, পুরোটা এরকম ফুটো ফুটো হয়ে গেছে। কোণারকের সূর্য মন্দির। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবার যে স্থাপত্য গুলো রয়েছে, হ্যাঁ এগুলো পরীক্ষায় আসে, বুঝলে। মানে ওই যে বিভিন্ন স্থাপত্য গুলো রয়েছে, ওই স্থাপত্য গুলোতে মানে এই ওয়েদারিং এর কারণে, মানে রাসায়নিক আবহবিকারের কারণে এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে এই যাচ্ছে। যে মন্দির মন্দির টন্দির গুলোতে যে হয়, স্থাপত্য যে জায়গাগুলোতে যেগুলো হয়, ওগুলো অক্সিডেশন, না, এবার কেমিক্যাল হয়ে যায়। কেমিক্যাল ওয়েদারিং বিভিন্ন জিনিস থাকে ওখানে, কেমিক্যাল ওয়েদারিং থাকে, মানে এবারে ওর সঙ্গে আবার অ্যাসিড বৃষ্টিও থাকে, ঠিক আছে। অ্যাসিড বৃষ্টি, এবারে অ্যাসিড বৃষ্টিতে যদি সব জায়গায় হয় না, এটা আবার কি? তাজমহলটা অ্যাসিড বৃষ্টির জন্য জানি। হ্যাঁ, তো অ্যাসিড বৃষ্টি কেমিক্যাল ওয়েদারিং এর জন্য এটা হয়ে থাকে।
কেমিক্যাল ওয়েদারিং এরকম কি বলতো, মানে পিকচার দেখানো অসম্ভব, মানে সেইখানে কারণটা কি, কেমিক্যাল ওয়েদারিং তুমি কিভাবে দেখাবে, মানে কোনো মানে বুঝতে পারছো তো, ওইখানে সেরকম যতটুকু মানে হয়েছে ওই আচ্ছা লোহাগুলো। বুঝে গেছি, ও মাথায় তাহলে মেয়েটাতে পাহাড়, হবে মরচে, মাথায় তাহলে মরচে পাহাড়টার পড়া নাম কি গঙ্গাটা বললেন? হবে। চেরাপুঞ্জি। হ্যাঁ, সিজু গুহা। চেরাপুঞ্জির ওই পাহাড়টার নাম কি বললেন? ওটা সিজুবো। সিজু। হ্যাঁ ও, সিজু গুহা মাউস মাইন। হ্যাঁ, সিজুবো আর মৌসুমী। চলো এটা হয়ে গেছে, এবার চলো হাইড্রেশন বা জল যোজন। হাইড্রেশন বা জল এগুলো মানে কেমিক্যাল ওয়েদারিং এগুলো দেখানো যাবে না, ঠিক আছে, হাইড্রেশন বা জল, ঠিক আছে। তো লেখো শিলায় উপস্থিত হাইড্রেশন বা কি বাংলাটা কি, জল জল যোজন বা জল যোজন, শিলায় উপস্থিত খনিজের সাথে জল যুক্ত হয়ে যে আবহবিকার হয় তাকে হাইড্রেশন বা জল যোজন বলে। আরেকবার বলুন না। শিলায় লেখো শিলায় উপস্থিত খনিজের সাথে জল যুক্ত হয়ে, এটা জল আছে, এটা তো পটহোল দেখতে পাচ্ছি, কেমিক্যাল ওয়েদারিং কন্ট্রোল ইরোশন রেট। হ্যাঁ এইটা দেখো, লেখো শিলা কি বললাম, শিলায় উপস্থিত খনিজের সাথে, যে বিভিন্ন ধরনের খনিজ শিলাতে তো মানে খনিজ দ্বারা গঠিত, এই খনিজের সাথে লেখো জল যুক্ত হয়ে যে আবহবিকার হয় তাকে হাইড্রেশন বলে। এই প্রক্রিয়াতে বিভিন্ন ধরনের খনিজগুলো তার রূপ চেঞ্জ করে দেয়, ঠিক আছে। এক্সাম্পল লেখো হেমাটাইট লিমোনাইট এ পরিণত হয়, হেমাটাইট লিমোনাইটে পরিণত হয়, এইটা ধরো দেখো, হেমাটাইট লিমোনাইটে পরিণত হয়, ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল ওয়েদারিং। এগুলো একটু বুঝে নিতে হবে, কেমিক্যাল ওয়েদারিং হয়েছে বলে এই রকম কালার হয়ে গেছে। হেমাটাইট লিমোনাইটে পরিণত হয়, কোনটা কোনটা বলছেন কালার এরকম হয়ে গেছে? এই ধরো এইগুলো, এই যে কিরকম কালার হচ্ছে, লাল লাল হয়ে গেছে কালার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হেমাটাইট লিমোনাইটে পরিণত হয়। তারপর লেখো অ্যানহাইড, লেখো অ্যানহাইড জিপসামে পরিণত হয়, জিপসামে পরিণত হয়। আগের দিন একটা জিপসাম থেকে প্রশ্ন ছিল না, জিপসাম কি, এটা আয়তনে বাড়ে নাকি, এরা জিপসামে পরিণত হয়। নানা কোন খনিজ আয়তনে মানে ইয়ে আহ, কঠিন থেকে তরলে হলে, না তরল থেকে কঠিনে হলে আয়তনে বেড়ে যায়। বাড়ে না, আচ্ছা। বাড়ে না লেখা ছিল। হুম তখন এটা অ্যালুমিনিয়াম বলেছিলেন। হুম হুম হুম। চলো স্যার ওই জিনিসটার নাম কি বললেন যেটা স্যার জিপসামে কি বললেন, পরিণত হয়? কি বলুন, জিপসামটা কি বলেন স্যার? লেখো অ্যানহাইড, অ্যানহাইড জিপসামে পরিণত হয়, জিপসামে পরিণত হয়। হয়েছে। চলো এবার এবার যেটা লিখবো সেটা হচ্ছে কি জৈবিক আবহবিকার, জৈবিক আবহবিকার। এই জৈবিক আবহবিকার আগের দিন পড়িয়ে দিচ্ছি, অতটা কিছু এখান থেকে পরীক্ষায় আসে না, বা সেরকম মানে একটু হালকা করে বলে দিচ্ছি, জেনে নাও। এই যে জৈবিক আবহবিকার মানে কি, জৈব যান্ত্রিক আবহবিকার, জৈবিক না, জৈব যান্ত্রিক আবহবিকার মানে এই শিলার মধ্যে যখন উদ্ভিদ বা প্রাণীর কাজ করে, করে শিলাকে ভেঙে দেয় বা ফাটিয়ে দেয়, তখন তাকে বলা হয় জৈব যান্ত্রিক আবহবিকার, ঠিক আছে। তো এই জৈব যান্ত্রিক আবহবিকার বিভিন্ন ভাবে হয়, একটা হচ্ছে কি প্রাণীর মাধ্যমে হয়, আর একটা উদ্ভিদের মাধ্যমে হয়। লিখে নেবে এগুলো, এটা লেখা আছে। হ্যাঁ, লিখবো না মানে, যা আছে বলুন লিখে নেবো। আচ্ছা, তো লেখাও জৈব যান্ত্রিক আবহবিকার। লেখো জৈব যান্ত্রিক আবহবিকার, লেখো দুই ভাবে হয়, একটা লেখো উদ্ভিদের দ্বারা, লেখো হ্যাঁ উদ্ভিদের দ্বারা, ওটা লিখে নিয়ে তারপর লিখবো প্রাণীদের দ্বারা, ঠিক আছে। প্রথমে একটু স্টেপ বাই স্টেপ লিখে নাও। উদ্ভিদের দ্বারা, এই দেখো এটা মরচে পড়ে গেছে, জিলিপির মতো দেখতে।
আচ্ছা ইয়ে শিকড়, চেন, চেন, শিকল, হ্যাঁ। চেন, চেন থেকে ভাঙবে। আচ্ছা তো মানে এ মরচে পড়ার এটা দেওয়া আছে সংকেতটা। সংকেতে আছে, হ্যাঁ লোহার সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে, তারপরে জল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রাস্ট হয়ে যাচ্ছে। এবার লেখো, তো লেখো উদ্ভিদের শেকড় শিলার মধ্যে ঢুকে শিলাকে ফাটিয়ে দেয়। উদ্ভিদের শেকড় শিলার মধ্যে ঢুকে শিলাকে ফাটিয়ে দেয়। হয়েছে, শিলার টুকরো টুকরো হয়। পার্বত্য অঞ্চলে এইভাবে লেখো, পার্বত্য অঞ্চলে দেখো স্নোফল দেখবে, স্নোফল পার্বত্য অঞ্চলে এই দেখো এই আবহবিকার বেশি হয়। দেখাচ্ছি, এটা পড়িনি তারপর দেখাবো। পার্বত্য অঞ্চলে এই আবহবিকার বেশি হয়। এই দেখো কিভাবে হচ্ছে, দেখো আবহবিকার জৈবিক মানে উদ্ভিদের দ্বারা জৈবিক আবহবিকার বা জৈব যান্ত্রিক আবহবিকার ফাটিয়ে দিচ্ছে, টুকরো টুকরো হয়ে গেল। নেক্সট দেখো প্রাণীর দ্বারা, দেখো ইঁদুর, কুকুর, শিয়াল, কি পশুগুলোর নাম বললেন? কুকুর, ইঁদুর, এই দেখো ইঁদুর, কেঁচো, এই দেখো কি সুন্দর, দেখো এই 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 পেঁচা কি ইয়ে করে, এই দেখো ইঁদুরে দেখো কি সুন্দর মানে ঘর করেছে, বাহ। তো এটা কি রাসায়নিক বিকারে কি পড়বে এটা? না, রাসায়নিক আবহবিকার কমপ্লিট হয়ে গেছে, রাসায়নিক আবহবিকার না সেটা আলাদা করে। হ্যাঁ এটা আচ্ছা। জৈব যান্ত্রিক আবহবিকার। জৈব যান্ত্রিক আবহবিকার আলাদা, মানে আবহবিকার তিনটে কেঁচো, টাইপ, তিনটে দুটো type। বললেন তো, একটা উদ্ভিদ দ্বারা, একটা প্রাণী দ্বারা। না না, এমনি আমি গোড়া থেকে বলছি যে আবহবিকার তিনটে টাইপ হয়, একটা কি মানে যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, আর একটা জৈব যান্ত্রিক আবহবিকার। তো আগের দিন মানে প্রথম দিন যান্ত্রিক আবহবিকার কমপ্লিট হয়ে গেছে, আজকে যেটা পড়ছি রাসায়নিক আবহবিকার আর জৈব যান্ত্রিক আবহবিকার। তো আমি এই জৈব যান্ত্রিক আবহবিকার দুটো টাইপস হয়, একটা কি উদ্ভিদের মাধ্যমে আর একটা প্রাণীদের মাধ্যমে। তাহলে উদ্ভিদের মাধ্যমে দেখানো হয়ে গেছে, এবারে যে বিভিন্ন ধরনের প্রাণী দেখো গর্ত করে দিয়েছে, ইঁদুর মনে হচ্ছে, ইঁদুরের গর্ত। লাইনটা বলুন, ইঁদুর, কেঁচো, কুকুর, শেয়াল। শিয়াল হয়ে গেছে, খরগোশ টরগোশ লিখে নাও, যা বা প্রাণীটা নিয়ে আসি লিখে দাও। হ্যাঁ, খরগোশ, তারপরে ওই কটাই থাক। লাইনটা কি লিখবো? হ্যাঁ কি বলছো? বিভিন্ন বলছি লাইনটা কি লিখবো? খরগোশ, তারপরে কি লিখবো? লাইনটা হ্যাঁ কমপ্লিট করবো কিভাবে? লেখো, হ্যাঁ লেখো বিভিন্ন প্রাণীর দ্বারা, বিভিন্ন প্রাণী যেমন এইগুলো লেখো, এই বিভিন্ন প্রাণীর দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয়, বা হলে তাকে হয়, বা এই ভাষাটা বলি যে কেঁচোর মাধ্যমে, টিকটিকি, এটা কি সাপ? এটা হচ্ছে ইয়ে এটা না, আগে আগেরটা কেঁচো, এটা কেঁচো। শেষ হয়ে গেল এটা হ্যাঁ টপিকটা? এটা আর লাইনটা কি বললেন একবার বলবেন? আমার একটা ফোন এসে গেছে। দেখো বিভিন্ন প্রাণীর মাধ্যমে, হুম। যেমন খরগোশ, ইঁদুর, শেয়াল, কুকুর, কেঁচোর মাধ্যমে জৈব যান্ত্রিক আবহবিকার হয়। ঠিক আছে, তো চলো এইটা কিন্তু, তো আশা করি মোটামুটি এই পার্টটা কমপ্লিট হয়েছে প্রত্যেকের, তাই না? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, হ্যাঁ আছে, অসুবিধা নেই। চলো এবার বলো আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দাও। ফার্স্টে বেশি লেখা হয়নি, অল্প লেখা হয়েছে, চলো অসুবিধা নেই, পেয়ে যাবে। আচ্ছা যেটা বলছিলাম, ধরো
আলাস্কা, ঠিক আছে, আলাস্কাতে কোন ধরনের আবহবিকার কাজ করে কুহেলি বলো। আচ্ছা কুহেলি বলতে হবে না, ইয়ে বলো, মনিকা বলো, আলাস্কাতে কি ধরনের আবহবিকার হয়? ওটা জানি না। কেন? ওটা আপনি কখন বললেন? আমি তো যখন এসেছি তারপরে বললেন। না না না, এমনি আমি কমন সেন্স আমি বলিনি তো, তাহলে আমি এখান থেকেই বলতে পারতাম, আমি একটু কমন আমি সেন্স জানি ইউজ না করি, ওটা। জানো না? হিমবাহ দ্বারা হবে? যান্ত্রিক আবহবিকার, যান্ত্রিক মরু আর যান্ত্রিক মেরু আবহ- দুর্যোগে। হ্যাঁ, দেখো আলাস্কাটা কেন বললাম, আলাস্কা হচ্ছে কি দ্বারা, মানে কোন অঞ্চল, মানে আলাস্কা হচ্ছে বরফাবৃত অঞ্চল। বরফ, হ্যাঁ ওই জন্য বললাম যে হিমবাহ দ্বারা হবে। হিমবাহ তো আবহবিকার না। হিমবাহ মানে কোন ধরনের আবহবিকার কাজ করে, মানে যান্ত্রিক, রাসায়নিক না জৈব যান্ত্রিক, এটাই চেয়েছিলাম। যান্ত্রিক, যান্ত্রিক, হ্যাঁ। যান্ত্রিক আবহবিকার। আরে আপনি আগের দিন বলছিলেন না নদী জল দ্বারা, এ দ্বারা, হিমবাহ দ্বারা, সেই জন্য বললাম হিমবাহ হ্যাঁ, দ্বারা। বুঝতে পেরেছি, ওটা হচ্ছে ভূমিরূপ গঠন মানে গঠনকারী একটা প্রক্রিয়া হিমবাহ, যেমন নদী আছে। হ্যাঁ আপনি তো অপশন দেননি যে যান্ত্রিক, রাসায়নিক, কিছু তো বলেননি। ওই জন্য বলেছি। আগের দিন আবহবিকার যেমন বলেছেন না, আবহবিকার বললে কালকে সন্ধ্যেবেলায় যেমন আপনি বললেন কি এটা কোশ্চেন, ওই যে কি কোশ্চেনটা ছিল বললেন, জল, জল দ্বারা নালিক হয় না কি বলছিলেন না, হুম এটা কি দ্বারা, তখন বললাম জল দ্বারা, সেরকমই আর কি এটা, ওই জন্য হুম, বলেছি আমি। ঠিক আছে, অসুবিধা নেই, বুঝে নিতে হবে আপনাকে। একদম ঠিক। তো এবার আমরা আবহবিকার পড়লাম, আবহবিকারের ফলে কি হয়, কি হয় এতদিন মানে এত অনেক কিছু পড়লাম তো, তাহলে আচ্ছা বলো তো আবহবিকার স্থিতিশীল প্রক্রিয়া না গতিশীল প্রক্রিয়া? স্থিতিশীল। স্ট্যাটিক। আচ্ছা, গতিশীল। হ্যাঁ, রেগোলিথ কি বলো, রেগোলিথ কি? মাটি সৃষ্টির আগের মাটি, প্রক্রিয়া। মাটির সৃষ্টি হওয়ার আগের প্রক্রিয়াটা তো আপনি বলেছিলেন আগের দিন। মাটি সৃষ্টি হওয়ার আগের প্রক্রিয়া রেগোলিথ। ওকে। রেগোলিথ হওয়ার পরেই ওই মানে শিলাচূর্ণ গুলো একবারে মানে এর সঙ্গে বিক্রিয়া করে মাটি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, শিলা চূর্ণটাকেই তো রেগলিত বলে, মানে শিলা চূর্ণ বিচূর্ণ হলেই রেগলিত তৈরি করে। হ্যাঁ, শিলাচূর্ণটা তো বিক্রিয়া করার পর মাটি হয় নাকি? দেখো এটা বলছি কিরকম, রেগোলিথটা কি জিনিস, অ্যাকচুয়ালি রেগোলিথ মানে হচ্ছে, অ্যাকচুয়ালি স্যার মানে এতে একটা ওই ফেসবুকে একটা দেখছিলাম জিওগ্রাফি কিছু একটা চ্যানেল আছে, মানে আমাদের বেঙ্গলেরই কেউ, ওই ইউনিভার্সিটি থেকে মনে হয় ওরা বিভিন্ন এতে যায়। ওই দেখছিলাম ওই মনে হচ্ছে পুরুলিয়ার ওই জয়চন্ডী পাহাড়টার ওই দিকটায় গিয়ে না ওরা হাতে গুঁড়ো গুঁড়ো রেগলিথ দেখাচ্ছিল, হুম যে এগুলো রেগলিথ এর পরে বিক্রিয়া করে মাটি হবে, এই জন্যই বললাম আপনার কথাটা। হ্যাঁ, যে কোনো আমি ধরো একটা ছবি টবি দেখাচ্ছি, দেখো ওয়েদারিং হচ্ছে, এটা কেমিক্যাল ওয়েদারিং তো বোঝা যাবে না, এটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার বের করতে হবে, ঠিক আছে। তো যান্ত্রিক আবহবিকারে কি হয়, যে বিভিন্ন ধরনের শিলা, এটা হচ্ছে ধরো মাটি, এটা আমি একটা মাটির স্তর ধরলাম, হ্যাঁ, এই মাটির উপরের স্তর, এটা হচ্ছে কি মাটি, এই মাটি হচ্ছে মাটির প্রোফাইলে আছে, আচ্ছা সয়েল প্রোফাইলটা দেখায় তাহলে বুঝতে পারবে। স্যার, মাটি সৃষ্টির জন্য তো অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। হ্যাঁ, সেগুলো অনেক কিছু আছে, তো এখন মানে হবে না, কারণ হচ্ছে এখন ওইটা অন্য টাইপ, ওগুলো পরে আসবো। মাটি সৃষ্টি দেখো, তো এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে দেখো পেরেন্ট মেটেরিয়াল, দেখো আদি শিলা, ঠিক আছে, এটা হচ্ছে পেরেন্ট মেটেরিয়াল বা আদি শিলা, এখান থেকে শিলা মানে এই শিলা থেকে মাটি তৈরি হয়, ঠিক আছে, এই শিলা থেকে মাটি তৈরি হয়। এবার শিলা থেকে মাটি তৈরি হয়, দেখো এবার মাটির এই যে একটা সয়েল প্রোফাইল কাটলাম, এই সয়েল প্রোফাইল মানে কি, প্রোফাইল মানে কি আমাদের সেই যেমন ফেসবুকে প্রোফাইল থাকে, প্রোফাইলে বিভিন্ন কিছু থাকে, ডিপি, তারপরে কি নাম, তারপরে ধরো বন্ধুদের নাম, তারপরে ধরো ভিডিও থাকে, তারপরে ধরো ইটিসি বিভিন্ন ধরনের জিনিস থাকে। তো প্রোফাইল মানে এক একটা স্টেজ থাকে, হ্যাঁ প্রোফাইল। তো এগুলো কি হরাইজন বলে, এই মাটির এক একটা হরাইজন আছে, এ হরাইজন, বি হরাইজন, সি হরাইজন, এন্ড হচ্ছে আদিশিলা, এরকম হরাইজন রয়েছে। তো এটাও মাটির উপরের স্তর, এটাকে বলা হয় মানে উপরের মানে যেটা
জৈব স্তর, যার উপর মানে ভিত্তি করে মাটি গাছ হচ্ছে খাদ্য টাদ্য নেয় আর কি, খাদ্য বা জৈব মানে বৃদ্ধি পায় আর কি, এখান থেকে মানে এর উপরেই গাছ জন্মায়, যেটাকে আমরা শিলা বলি। ঠিক আছে, এবারে মাটি যে রেগোলিথ, এই রেগোলিথ ধরো কি শিলার উপরে। স্যার একটা কোশ্চেন করি, বলছি এই যে আমাদের গাছ সালোক সংশ্লেষের সময় যে অক্সিজেনটা ত্যাগ করে, হুম, ওটার উৎস কি, কার্বন ডাইঅক্সাইড না জল? ত্যাগ করে। মানে যে অক্সিজেনটা উৎপন্ন করে, যেটা বাতাসে মানে ছাড়ে আর কি জল আমাদের, উৎস জল জল। হ্যাঁ, জল। জল জল না? হ্যাঁ, হুম অক্সিজেনটার উৎস জল, আর আর এটা যেটা মানে গ্লুকোজ, কোজ ওটার উৎসটা হ্যাঁ, হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, ঠিক ওটা তো আছে। সংশ্লেষ হচ্ছে, গ্লুকোজ ওটাতে সংশ্লেষে তৈরি কার্বন হয়। ডাই অক্সাইডও লাগছে, জলও না, লাগছে, বলছি সবই যে লাগছে। মানে ওই ধরো তোমার যেটা আমাদের গ্লুকোজের যেটা সংকেত C6H12O6, ওর যে অক্সিজেনটা ওটা আসছে কোথা থেকে? কার্বন ডাইঅক্সাইড থেকে তো? আমি এটাই জিজ্ঞেস করছি। ওর ওর অক্সিজেনটা অক্সিজেনটা, আসছে জল ওর থেকেই আসে। মাঝখানে যে অক্সিজেন অণুটা আছে, এই অক্সিজেন কিন্তু অণুটার উৎস সংকেতে কি? যখন লিখি তখন তো আমরা 6H2O লিখি, আর গ্লুকোজেরও C6H12O6, ওখানেও 6টা আর এখানেও 6টা। হ্যাঁ, এক্স্যাক্টলি, তাহলে আমি জানতে চাইছি যে কোন কোন অক্সিজেনটা কোনখান থেকে আসে, অক্সিজেন, অক্সিজেন অণুটার হ্যাঁ, উৎসটা কি? হ্যাঁ, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেনের উৎস, এই অক্সিজেনের উৎস হচ্ছে জল। ঠিক আছে, এই জলটা হচ্ছে, জল থেকেই আসে অক্সিজেনটা। ঠিক তাহলে আছে, বলছি যে গ্লুকোজে যে অক্সিজেনটা আছে ওটার উৎস কি? ওটার উৎস কি তাহলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন অণুটা? ওটা তো ওটা সংশ্লেষের মাধ্যমে ওটা হয়, সংশ্লেষের মাধ্যমে তো ওটা হয় যে ওটাতে কার্বন ডাই অক্সাইডেরও অক্সিজেনটা থাকছে, মানে জলেরও অক্সিজেনটা থাকছে। কার্বন ডাই অক্সাইডই থাকে। হুম? স্যার একটা কথা বলি, সংকেতটা হচ্ছে 6CO2 প্লাস 6H2 ইজ ইকাল টু C6H12O6 প্লাস O2। এই যে O2 একটা প্লাস আলাদা হাত 6O2, আছে না, O2 নয়, 6O2। 6 অণু কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে 6 অণুই অক্সিজেন যায়, হ্যাঁ সমপরিমাণ, 6, হ্যাঁ সমপরিমাণ 6, অক্সিজেন উৎপন্ন করে। হুম, মানে লাস্টেরটা কি বললে? বললাম যে তুমি প্রথমটা বললে, বলছি সংশ্লেষ হওয়ার পর C6H12O6 প্লাস 6O2 হবে, এটা আমি এটা বলছি। 6O2, হ্যাঁ। তো স্যার আবার মানে আবার এখানে জলীয় বাষ্প হয়, যেটা জল যেটা বললে, আবার জলীয় বাষ্প কিছুটা বেরিয়ে যায়, প্লাস জলীয় বাষ্প হবে এটা। জলীয় বাষ্প তো আর বেরোচ্ছে না, মানে সংকেতটাতে তো আর আলাদা করে তো H নেই, H2O নেই। সংকেত যদি মানে ওই ব্যালেন্সিং যদি করো, ব্যালেন্সটা 6টা 6 ছিল, আর C6 মানে গ্লুকোজও 6টা 6 হয়ে গেল। H12 ওই H2O থেকে H12 নিয়ে নিল। O6 কার থেকে ও নিয়েছে? স্যার বললেন জল থেকে। তা জল থেকে 6টা যদি অণু নিয়ে নেয়, তাহলে বেঁচে থাকলো ওই কার্বন ডাই অক্সাইড থেকেই হয়তো। তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে O2 রিলিজ হয় হ্যাঁ, না? আমি ওই ইকুয়েশনটা আমি একটু বুঝতে পারছিলাম না, এই জন্যই স্যারকে জিজ্ঞেস করলাম জল যে থেকে কোনটা থেকে কোনটা আসে। অক্সিজেনটা যায়, জল থেকে অক্সিজেনটা যায়, আর ওই CO2 থেকে ওইখানে এটা যায়, মানে গ্লুকোজের অক্সিজেনটা যায়। হ্যাঁ, আমি ওটাই যাচ্ছি, গ্লুকোজের অক্সিজেনটার উৎস কার্বন ডাইঅক্সাইড তো, আমি এটাই বলছি। হ্যাঁ, তাই এমনি তো জানি। কোশ্চেন আসে, এমনি কোশ্চেন আসে, সব তো মিলিমিশিয়ে অবশ্যই হয়ে যায়। আছে, অবশ্যই আছে, আছে বলেই তো কোশ্চেনটা আমার করলাম। আসে, ক্লাস 10-এ আসে এটা মনে হয়, 9-10 আসে। কোশ্চেন আছে তো দেখে আমি জিজ্ঞেস করলাম না। হ্যাঁ, হ্যাঁ, ও হাইড্রোজেন নেবে আর অক্সিজেন কেন নেবে না? ওর কাছ থেকে নিতেও পারে। তাহলে অক্সিজেন যেটা আমরা পাচ্ছি, যেটা বিশুদ্ধ হাওয়া, সেটা কার্বন ডাই অক্সাইড থেকে পাচ্ছি। হুম, গুগলকে জিজ্ঞাসা করছি, দাঁড়ান স্যার। করে নাও। কি জিজ্ঞাসা করবো? O2 কোথা থেকে পাচ্ছি আমরা? সালোক সংশ্লেষ থেকে। ওটা অ্যান্সার পেয়ে গেছে, তো জিজ্ঞাসা করো। তো যাই হোক আর কি, তো রেগুলির মানে মাটি আপবিকারের ফলে যে শিলাচূর্ণ নিচে পড়ে থাকে, ঠিক আছে, চূর্ণ বিচূর্ণ শিলাচূর্ণ যেটা পড়ে থাকে সেটাকে রেগুলিত বলে। এই রেগুলিত দীর্ঘদিন ধরে আবহবিকারের কারণে সেটা হচ্ছে কি হয়, মাটি সৃষ্টি হয়। এবার মাটি সৃষ্টি হয় একদিন বা দুদিন বা 10 দিনে হয় না, মাটি সৃষ্টি হতে গেলে অনেক দিন সময় লাগে। ঠিক আছে, 1 সেন্টিমিটার মাটি সৃষ্টি হতে গেলে অনেক বছর, হাজার বছর সময় লাগে। ঠিক আছে, অত সহজেই মাটির সৃষ্টি হয়নি, অনেক বহু বছর ধরে ক্ষয় পেয়ে মানে বিয়োজিত হয়ে তারপরে কি হয়, মাটির সৃষ্টি হয়। ঠিক আছে, প্রিয়াঙ্কা কিছু বলবে? নায়ক?
না স্যার, ফোনটা একটু ডিস্টার্ব করছে, মানে আপনি হয়ে যাচ্ছে এগুলো। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা মানে মাটির সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়া টক্রিয়া, হিউমিফিকেশন, এলুভিয়েশন এগুলো তো পড়িয়ে দিয়েছি। ইলুভিয়েশন কি জানো? বলে দাও তো, এলুভিয়েশন কি? না বলেননি, কিন্তু আমি বলি। বলো। ইলু মানে আইটা হচ্ছে যেটা এন্ট্রি হচ্ছে, মানে এ থেকে বি এ যাচ্ছে, হ্যাঁ, আর যেটা বি তে এসে খনিজগুলো জমা হচ্ছে সেটা এলুভিয়েশন। আচ্ছা, ঠিক বললাম কি? হ্যাঁ, ঠিক। আচ্ছা, আমি একটা ছবি দেখাই, দিয়ে একটু হালকা করে এটা বলে দিই, ঠিক আছে? স্যার হ্যাঁ, বলছি এলিভিয়েশনটা তো এ স্তর আর ইলুভিয়েশনটা তো বি স্তর নাকি? হ্যাঁ, এবার একটু দেখাচ্ছি, দেখো। এলুভিয়েশন এ স্তর আর ইলুভিয়েশন বি স্তর। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছি। হ্যাঁ, আপনি আগে খুব এগুলো কোশ্চেন দিতেন, এখন দিচ্ছেন না। এগুলো আগে খুব কোশ্চেন দিতেন আপনি মক টেস্টে। তখন টপিক ধরে হয়তো হতো, এখন তো টপিক ধরে দিচ্ছি স্যার মাঝে মাঝে। স্যার একবার বলুন। হ্যাঁ, একটু বলে দিচ্ছি, আগে প্রথমে একটু বুঝিয়ে দিই, তারপর একটু লেখাবো। হ্যাঁ, দেখো, এবারে দেখো মাটির একটু যে সৃষ্টির যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে না, মৌলিক যে প্রক্রিয়া রয়েছে, এই মাটি সৃষ্টির মৌলিক প্রক্রিয়ার মধ্যে কি কি রয়েছে? আবহবিকা রয়েছে, হিউমিফিকেশন রয়েছে, এলুভিয়েশন রয়েছে, ইলুভিয়েশন রয়েছে, ঠিক আছে? তো এই প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয়। তো এবার হচ্ছে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মাটির বিভিন্ন ধরনের আলাদা আলাদা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের স্তর দেখতে পাচ্ছি। এখানে আলাদাভাবে এখানে লেখা নেই যে এখান থেকে এই বাউন্ডারি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কালার ডিফারেন্স রয়েছে। তো অ্যাকচুয়ালি মাটির ওপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত আমরা মাটির এই যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে স্পেশালি 3-4টে ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে? এরকম স্তরে ভাগ করে থাকি। তো প্রথমে যে মাটির যে ওপরে যে স্তরটা রয়েছে, যেখানে দেখো ওই ধান চাষ হচ্ছে বা আলু চাষ হচ্ছে, এই সমস্ত চাষ হচ্ছে, তো এটা হচ্ছে কি জৈব স্তর। এটাকে বলা হয় ও স্তর বা জৈব স্তর। দেখো, ও হরাইজন, হিউমাস এন্ড অর্গানিক্স, অর্থাৎ এই ওপরের স্তরে কি হয়, বিভিন্ন ধরনের পাতা বা জৈব পদার্থ মিশে, হ্যাঁ, মাটির সঙ্গে মিশে, সেটা হচ্ছে অর্গানিক স্তর, যেটা মাটির উপরের স্তর, ও হরাইজন বলা হয়। এরপরে রয়েছে এ হরাইজন, যেটাকে বলা হয় টপ সয়েল মানে ওপরের স্তর, এ হরাইজন। ওকে, তারপরে স্তরে রয়েছে দেখো রেড কালার, সেটা হচ্ছে বি হরাইজন বা সাব সয়েল বলা হয় বি হরাইজনকে। আর নেক্সট লাস্ট রয়েছে সি হরাইজন, ঠিক আছে, পেরেন্ট মেটেরিয়াল স্তর, তার আগে মানে সি হরাইজন। আর আর এটা হচ্ছে বেড রক মানে আদিশিলা, ঠিক আছে? এটা আদিশিলা। তো আর আদিশিলা এ যেমন, আর বি কে মিলিয়ে ট্রু সয়েল বলে। হ্যাঁ, এটা একটা ক্লাস 8 এর বইয়ে পড়েছিলাম। হ্যাঁ, এ আর বি কে মিলিয়ে। এ আর বি স্তরকে একত্রে ওই সোলাম বলা হয় বা ট্রু সয়েল বলা হয়, সোলাম বলা হয়। এবার আসছি এ হরাইজন আর বি হরাইজন বা এলুভিয়েশন কি, ইলুভিয়েশন কি। দেখো, এলুভিয়েশন মানে কি? এলুভিয়েশনটা হয়ে থাকে কোথায়? এ স্তরে। কোথায় থাকে? এ স্তরে। ওকে, তো এ স্তরে কি হয়, অ্যাকচুয়ালি বৃষ্টিপাত হয়, ঠিক আছে? ধরো এই বৃষ্টিপাত হচ্ছে উপরে, মানে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হলে যখন কি হয়, মাটির যে বিভিন্ন ছিদ্র আছে, অসংখ্য ছিদ্র বা ফাটল আছে, যেমন দেখো এই গাছের মানে গাছ ভেতরে ঢুকে গেছে, গাছের শেকড় ভেতরে ঢুকে গেল, তো যখন যাই তো ছিদ্র ফিদ্র করে দিয়ে যায়, বা ছিদ্র থাকে আর কি, সেটা বোঝা যায় না, আমরা বুঝতে পারি না, কিন্তু মাটির অসংখ্য ছিদ্র বা ফাটল থাকে, যার যেই কারণে তো গ্রাউন্ড ওয়াটার তৈরি হয়। বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হলে আমরা দেখছি এখন এই শীতকালে অতটা আমরা জল মানে গ্রাউন্ড ওয়াটার অনেকটা নিচে চলে গেছে, কিন্তু বর্ষার সময় এখন বৃষ্টি হলে মাঠে কি আর জল জমে না? তাহলে কখন জল জমে? তখন হচ্ছে বর্ষাকালে জল কেন? কারণ এই বৃষ্টি হতে হতে বৃষ্টি হচ্ছে, এবার প্রথমে যখন বৃষ্টি হলো 10 দিন বা 20 দিন, এখানে মাটির উপরের স্তরটা সম্পৃক্ত হলো, স্যাচুরেটেড হলো। কিভাবে স্যাচুরেটেড হলো? এই অসংখ্য ছিদ্র বা ফাটল রয়েছে, তার মধ্যে দিয়ে আস্তে আস্তে ইনফিল্ট্রেশন প্রক্রিয়া, মানে কি, যেটা ভেতরে এরকম প্রশ্ন আসে যে বৃষ্টির জল কোন প্রক্রিয়ায় ভেতরে চলে যায়, গ্রাউন্ড ওয়াটারে চলে যায়, সেটা হচ্ছে ইনফিল্ট্রেশন প্রক্রিয়া, মানে আর পার্কোলেশন মানে কি? হ্যাঁ, ইনফিল্ট্রেশন অনুস্রাবণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে সে মানে বৃষ্টির জল উপর থেকে নিচে চলে যায়। ওকে, এবার হচ্ছে যেটা বলছিলাম, হ্যাঁ, হরাইজন, দেখো যখন বৃষ্টি হচ্ছে, তো যখন জল যাচ্ছে, জল তো আর একা যাচ্ছে না, বলছে ভাই তো আমার সঙ্গে, তো এখানে যা আছে সব আমার সঙ্গে চ, আমি একা যাব না। তো জলের সঙ্গে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, ঠিক আছে, ওই জল নিয়ে চলে যায়, ঠিক আছে? তো এই ওপরের স্তর থেকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যে প্রক্রিয়ায় মাটির নিচের বিস্তরে চলে যায়, সেটাকে বলা হয় এলুভিয়েশন।
বানান এলুভিয়েশন, একার লহস্য এলুভিয়েশন। কি এই বললেন স্যার? ইংলিশে হবে এ দিয়ে শুরু লিখবো, হবে। ওটা লিখে নেবো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার একটু অবশ্যই বলে দিন। লিখে নেবে, এলুভিয়েশন এগুলো আসে তো, এগুলো আসে স্যার এলুভিয়েশন। আমাকে বলে দেবেন তো ইনফিল্ট্রেশন আর পার্কুলেশনের মধ্যে কি পার্থক্য পরে শেষে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লেখো প্রথমে কি লিখবে, লেখো এলুভিয়েশন কি। হ্যাঁ বলুন, এলিভিয়েশন। লেখো মাটির ওপরে এ স্তর থেকে হয়েছে, এ স্তর থেকে খনিজ পদার্থ বি স্তরে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে। তাহলে এলিভিয়েশনটা ঘটে কোন স্তরে? এ স্তর তো। হ্যাঁ এবার লেখো মাটির এ স্তরে এলুভিয়েশন প্রক্রিয়া হয়। মানে খনিজ পদার্থ অপসারিত হলে তাকে অ্যালোভিয়েশন বলছে। হ্যাঁ খনিজ অপসারিত হলে, পদার্থ সঞ্চয় হলে হ্যাঁ হ্যাঁ অ্যালু। একটু আচ্ছা স্যার শব্দ একই, ইংলিশ গুলো স্যার বললে একটু সুবিধা হতো। হ্যাঁ একার লেখো, মানে ইংলিশটা লেখো, হ্যাঁ ইংলিশ লিখলে সুবিধা হতো, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ লেখো এলুভিয়েশন এল এল এ দিয়ে শুরু করবে, যখন এলুভিয়েশন লিখবে এ দিয়ে শুরু করবে, আর যখন ইলুভিয়েশন লিখবে তখন ই দিয়ে শুরু করবে, বাকি সবটাই মানে সেম স্পেলিং। হ্যাঁ আগেরটা তাহলে কি লিখলাম? অ্যালুভিয়েশন মানে এ দিয়েই তো শুরু করলাম। হ্যাঁ এ দিয়ে এলুভিয়েশন। নেক্সটটা কি লিখবো? ইলুভিয়েশন। ইলুভিয়েশন লেখার আগে আরেকটি লিখে নাও, লেখো মানে লেখো খনিজ এবং হিউমাস বৃষ্টির জল দ্বারা, এ কি লিখাচ্ছেন? ওর সঙ্গে লেখো একটু মানে লেখো খনিজ ও হিউমাস বৃষ্টির জল দ্বারা নিচের স্তরে প্রবেশ করে। বৃষ্টির জল দ্বারা নিচের স্তরে প্রবেশ করে। এটা হয়ে গেছে এলুভিয়েশন। এবার চলো ইলুভিয়েশন বি স্তর। তো একই জিনিস, মানে দেখো এই একই প্রক্রিয়া, লেখো মাটির এ স্তর থেকে বিনোদনের খনিজ এবং জৈব পদার্থ বি স্তরে সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে ইলুভিয়েশন বলে, ব্যাস আর কিছু নেই। বানানটা কি? স্যার ILLU মনে হয়। আচ্ছা কি বললেন স্যার, একটু বলো তো, আমি শুনতে পেলাম না হ্যাঁ ঠিকঠাক। বলো বলো। এই স্তর থেকে অপসারিত পদার্থ যখন বি স্তরে এসে সঞ্চিত হয় তখন সেই বি স্তরকে বলা হয় ইলুভিয়েশন। হ্যাঁ বলে দাও তো একটু। এটা ইলুভিয়েশনের বানানটা কি বললেন? ইলুভিয়েশনের বানানটা লিখে নাও ই। হয়েছে? এ বললেন তো এক্ষুনি। সেটাই ভাবছি, আপনি বললেন। এলুভিয়েশন তো ALLEUVIATION। এলোভিয়েশন আলাদা ছিল, এটা ইলুভিয়েশন। ইলুভিয়েশনটা আই ILLU। হ্যাঁ আই ইলুভিয়েশন, হোক না এই ILLUVATION, লাস্ট বিটা হচ্ছে ইলুভিয়েশন আর এটা হচ্ছে এলুভিয়েশন। স্যার এরপর পার্কুলেশন বলবেন। পার্কুলেশনটা এটা কোনো প্রক্রিয়া না তো, মানে মৃত্তিকা সৃষ্টির কোনো প্রক্রিয়া তো নয়। না প্রক্রিয়া নয়, মানে পার্কুলেশন মানেও তো স্যার মানে ইনফিল্ট্রেশনের মতো নেই না?
কিন্তু ওটাকে আলাদা বলে। পার্কুলেশনটা বাংলায় কি বলতো? চুইয়ে পড়া না কি বলে একটা। ছুঁয়ে পড়া, ওটা তো ওটা তো ইনফিল্ট্রেশন। পেনিট্রেশন। হ্যাঁ, না পার্কুলেশন আচ্ছা, স্যার ইনফিল্ট্রেশন মানে অনুপ্রবেশ, আর পার্কুলেশন মানে কি? এটা আমাকে কোশ্চেন করেছিল তার জন্য মনে পড়লো। হ্যাঁ, বুঝতে পেরেছি। পার্কুলেশনটা বাংলা কি বলতো? আমাকে বাংলাটা একটু বলো, তাহলে বলছি। ক্ষরণ। আচ্ছা, পার্কুলেশন মানে ক্ষরণ, তো একই ব্যাপারটা তো। ইনফিল্ট্রেশন আর ক্ষরণ তো ক্ষরণ মানে হচ্ছে যেটা, ক্ষরণ মানে কি? বেরিয়ে আসা। আচ্ছা আচ্ছা, নিঃসৃত হওয়া। ক্ষরণ মানে নিঃসৃত হওয়া, তাই তো? সিনোনিম কি বলছে? আরো কি কি আছে বলো তো সিনোনিম? ওই একই জিনিস, হয়তো সামান্য ডিফারেন্স রয়েছে, কিন্তু বুঝতে পারছি না তো আমি। ইনফিল্ট্রেশন মানে অনুপ্রবেশ জানি, এটা অনুপ্রবেশ মানে বলছে পার্কুলেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ওয়াটার মুভস ডাউনওয়ার্ডস থ্রু দ্য সয়েল আন্ডার গ্র্যাভিটেশনাল ফোর্সেস। হুম, তো তো এই তো একই মানে মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন হচ্ছে জল নিচের দিকে প্রবেশ করে তাকে বলা হয় কি? পার্কুলেশন। ঠিক আছে, ওটাই বলতে চাইছি। মানে ইনফিল্ট্রেশন আর অনুপ্রবেশ মানে জাস্ট একটু জিওগ্রাফিক্যাল ডিফারেন্স, ভাষাগত রয়েছে একটু বিষয়টা। আর ইনফিল্ট্রেশন কি বলছে বলে দাও। এখানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনফিল্ট্রেশন এন্ড পার্কুলেশন হুম, ইংলিশেই লেখা আছে, আমি ইংলিশেই বলছি। ইনফিল্ট্রেশন লেখা আছে when water enters the ground surface but does not come out, thus increasing the moisture content of the soil. ঠিক আছে? আর পার্কুলেশন লেখা আছে when water enters the ground surface and travels through the soil to finally join the groundwater reserves. ও মাই গড। মানে পার্কুলেশনে গিয়ে তলার যে আমাদের জল আছে, মাটির তলার জল, সেখানে গিয়ে ডিরেক্ট জয়েন হয়, কিন্তু ইনফিল্ট্রেশনে ওখানে জয়েন হয় না। আচ্ছা, ইনফিল্ট্রেশনের মাধ্যমে কি হয় বলো তো? ইনফিল্ট্রেশনের মাধ্যমে যেটা মেন মাটির ময়েশ্চার লেভেল বাড়ায়, ইনফিল্ট্রেশনে মাটির ময়েশ্চার লেভেল বাড়ায়, কিন্তু ওখানে গিয়ে আপনাদের যে মানে তলার মাটির তলায় যে জল আছে জমা, তৈরি করে। হ্যাঁ গ্রাউন্ড ওয়াটার লেভেলে গিয়ে মানে এটা জমে আর কি। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স। এই হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, মানে দুটোই প্রবেশ করে, কিন্তু একটা হচ্ছে উপরের স্তরে মানে সঞ্চিত করে, মানে সংপৃক্ত করে ইনফিল্ট্রেশন, আর এই পার্কুলেশন মানে পুরো গ্রাউন্ড ওয়াটার পর্যন্ত সে মানে প্রবেশ করতে পারে সেই জলটা। এই হচ্ছে ডিফারেন্স। চলো, এলুভিয়েশন হয়ে গেছে। আগের দিনে ক্ষয় বিভিন্ন ধরনের লিখেছিলাম। এইখানে এই যে বলা হলো, ঠিক আছে, এটা 2 মাস পরে মনে থাকবে না। মনে থাকবে। আবার কেউ জিজ্ঞেস করে পার্কুলেশন মানে কি, আমি জিজ্ঞেস করবো ইনফিল্ট্রেশনের মধ্যে তফাৎ কি। আচ্ছা, এলিভেশন এই নিয়ে আমি 3 বার শুনলাম, কিন্তু প্রতিবারই এই গন্ডগোল হয়ে যায়, কোনটা কোন স্তরে হয়। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, ভুলে তো যেতে হবে, ভুলে না গেলে নতুন নতুন কি ইলুভিয়েশনটা মনে রাখবে তাহলেই হবে। ইলু মানে আয়, আয় মানে হচ্ছে ইনকাম, ইনকাম হচ্ছে সঞ্চয় হচ্ছে। আমি অমনি করে এইটা যে ইমিগ্রেশন বললে, এমিগ্রেশন মনে রাখি। এটা যে বললে এটাই মনে থাকবে। ঠিক ঠিক, এইভাবে মনে রাখতে হবে, ভাবতে হবে। এইগুলো সিম্পল জিনিস, এইগুলোই হচ্ছে পিয়ার লার্নিং স্যার, বুঝছেন? হ্যাঁ, পিয়ার লার্নিং। অ্যাকচুয়ালি এগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো ধরো কারোর কাছে সহজ মনে হয়, আবার কারোর কাছে কঠিন মনে হয়। এবারে যার কাছে সহজ মনে হয় তার কোনো প্রয়োজন হয় না, এইসব ট্রিক্স কিছুই প্রয়োজন হয় না, তাই না? আবার হ্যাঁ, মানে কার কতটা মাথায় মেমোরি কার্ড ভগবান দিয়ে রেখেছে, কে কতটা ইজিলি জিনিসটাকে ক্যাচ করতে পারবে, সেটার উপর ডিপেন্ড করে না। না না না, ওইরকম না। মেমোরির সঙ্গে সম্পর্ক নেই। মেমোরি তো অনেক তোমার শার্প মেমোরি, তার জন্য না। বিষয়টা হচ্ছে মানে ধরো এটা তো মানে নতুন বিষয় না, এটা ওইখানে ভুলে যায়। সিম্পল বিষয় ধরো অনেকে, আমার কাছে যেটা সিম্পল বিষয় তোমার কাছে সেটা সিম্পল বিষয় নাও হতে পারে, ঠিক আছে? বা আমার কাছে যেটা কঠিন সেটা তোমার কাছে ইজি, এরকম হয়, বিভিন্ন ব্যক্তি বিশেষ ভেরিয়েশন হয়। চলো, আর কিছু এখানে দরকার নেই। এবার হচ্ছে নদী। আচ্ছা,
এবারে যে মাটি সংরক্ষণের জন্য না, মাটি ক্ষয়ের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। এটা অনেকবার হয়েছে, গালি ক্ষয়, নালি ক্ষয়, ঠিক আছে। আচ্ছা একটা প্রশ্ন করি তো, ফাটাফাট দাও তো দেখি। মাটি ক্ষয়ের প্রথম সৃষ্টি হয়, অপশন সিট ইরোশন বলেছিলেন। অপশন দিচ্ছে, এখানে যে অপশন দিচ্ছে তার মধ্যেই বলবে। র্যাভাইন, রিল, গালি, ওয়াদি। রিল। রিল। আরেকবার বলুন অপশন গুলো। র্যাভাইন, বাংলায় বলুন। বাংলায় ওই তো ওইটাই বাংলায়। র্যাভাইন, রিল, গালি আর ওয়াদি। ওয়াদি তো শুষ্ক এরিয়াতে হয়, এরিড রিজন। হুম, স্যার আমি না ওই প্রসেস গুলো বুঝতে পারি না, ওই যে প্রসেস গুলো পড়িয়েছিলেন না, মানে ওই সল্টেশন, লম্ফদান, অপসারণ, অ্যাব্রেশন, ও আচ্ছা। ওগুলো যদিও বা এখানে নেই। হুম, স্যার যদি ওটা আপনি একবার ছোট্ট করে ইজি করে যদি মানে আপনি অনেক সহজ করে বুঝিয়ে দেন তো, ওটা একবার পারলে কোনো একদিন যদি আপনার সময় হয় মানে বুঝিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই অ্যাব্রেশন, কোরোশন, সল্টেশন, ওই হুম, নদী ঠিক আছে, ক্ষয় করে না ওইগুলো। ঠিক है, नो प्रॉब्लम है। ओके, नेक्स्ट এগিয়ে যাচ্ছি, চলো। হুম। আচ্ছা, স্যার এটা কি কোয়েশ্চেন ছিল, কি যে উত্তর হলো কিছু বুঝলামই না। কিছু বুঝতে না? আচ্ছা, এখানে প্রশ্ন করেছি যে মাটি ক্ষয় হয় তো, মানে ক্ষয়ের প্রথম ধাপটা কি, কোন ধাপটা প্রথম হবে, এখানে যেগুলো রয়েছে। আপনি কালকে কি বলছিলেন না, চাদর চাদর কি, হ্যাঁ, চাদর ক্ষয়। চাদর তো এখানে অপশন দিইনি। চাদর ও, রিল হবে তারপরে। দাঁড়া একটু, চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারি লো। এটা আনসার কি রিল হবে? রিল। হুম, চাদর ক্ষয়ের পরেই তো বলছিল যে নালি ক্ষয়। রিল মানে রয় হচ্ছিল রিল। রয় রিল হচ্ছিল। মানে নালি ক্ষয় বললো না আগের দিন, কালকেই তো সন্ধ্যাবেলা বলছি। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, আই কালকে। ডাবল এন রিলও লেখে, বা রয় হচ্ছিলও লেখে অনেক জায়গায়। হ্যাঁ, আচ্ছা, ইংলিশটাই বেশিরভাগ লেখা থাকে। মাটি ক্ষয়ের প্রথম সৃষ্টি হয় কি, রিল ক্ষয়, গালি ক্ষয়, ওয়াদি না র্যাভাইন? রিল হবে, সেকেন্ড স্টেপ রিল। রিল হবে। হ্যাঁ, তার আগে যদি ওই পাত ক্ষয়টা দিতাম বা সিট ইরোশন দিতাম তখন সিট ইরোশন, হ্যাঁ চাদর ক্ষয় নাকি সিট ইরোশন, হ্যাঁ ওটা প্রথম, তারপরে রিল, তারপরে ওই এটা বললেন। আচ্ছা, নেক্সট বলো মালচিং। মালচিংটা কি? মালচিং হ্যাঁ, মালচিং। ওই গরু ছাগল ওরা মনে হয় পায়ে করে মাটিটাকে উখড়ে উপরটা তুলে দেয়, ওটাই মালচিং। না না না, কেউ বলবে? তাহলে খড়ের আমার জানা সাথে নেই। কিছু কি দিতে কি হয়। বলতে চাচ্ছেন? মালচিং, অপশন দিন। মালচিং হচ্ছে ধাপ চাষের একটি পদ্ধতি। আর কিছু বলছো? হয়ে গেছে ও মা। আচ্ছা আচ্ছা, ঘাট ছেড়ে বিয়ে টিয়ে লেগেছে স্যার, কাজ করাচ্ছি বাড়িতে। ঠিক আছে, চলো। ধাপ চাষ, তারপরে কি হলো, আর অপশন দিন। আচ্ছা, ধাপ চাষ, ফালি চাষের একটি পদ্ধতি, মৃত্তিকা সংরক্ষণের কি চাষে? বাগিচা চাষ। ফালি চাষের একটি পদ্ধতি, মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি, আর এটি একটি ড্যাশ। ওই তিনটির মধ্যে বল, আর বলবে। শোনো বলে দিই, আর বেশি আমি এটা বলে দিচ্ছি। মালচিংটা কি, মালচিং হচ্ছে কি না, এটা মানে মাটি সংরক্ষণের একটা পদ্ধতি, ঠিক আছে। মৃত্তিকা সংরক্ষণের যে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে না, ধাপ চাষ করা, ফালি চাষ করা, তো এরকম ধাপ চাষ ফালি চাষের মতো। আচ্ছা, একটু লিখে নাও তো, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, এরকম পরীক্ষা আছে যে এদের মধ্যে কোনটা মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি নয়। ওকে, চলো
মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, হেডিং করো। 1 নম্বর লেখো সমোন্নতি রেখা বরাবর কন্টুর ফার্মিং লেখো, ইংলিশে লিখে নাও হালকা করে, কন্টুর ফার্মিং। কি বলেন কন্টুর? হ্যাঁ, কন্টুর ফার্মিং মানে সমোন্নতি রেখা বরাবর চাষ। বানানগুলো বলে দেবেন, বুঝতে পারছি না। COUN CO সরি ইউন কন্টুর CON কন্টুর TOUR কন্টুর ফার্মিং। কন্টুর ফার্মিং মানে যে সমোন্নতি রেখা বরাবর, মানে সমোন্নতি রেখার ইংলিশ হচ্ছে কন্টুর। তো কন্টুর মানে সমোন্নতি মানে সমান উন্নতি মানে সমান উচ্চতা যুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমোন্নতি রেখা। যেমন ধরো পাহাড়ি অঞ্চলে কোথাও 1000 মিটার, কোথাও মানে 2000 মিটার, কোথাও 3000 মিটার। তাহলে পাহাড়ি অঞ্চলে যখন চাষ করা হয়, টোপোগ্রাফিক্যাল ম্যাপ করতে গেলে ওগুলো লাগে। হ্যাঁ হ্যাঁ, তো পাহাড়ি অঞ্চলে ওই যখন চাষ করা হবে তখন ওই একই উচ্চতা বরাবর ধাপ ধাপ কেটে 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 চাষ করা হয়, ধাপ চাষ। তোমরা দেখেছো পাহাড়ি অঞ্চলে ব্যাপারটা লিখে দেবো ধাপ চাষ। হ্যাঁ, না না, ধাপ চাষ আলাদা জিনিস আর কন্টুর ফার্মিং আলাদা জিনিস। কন্টুর ফার্মিং মানে পার্বত্য অঞ্চলে যখন সমান উচ্চতায় বরাবর আড়াআড়ি জমি কর্ষণ করে চাষ করা হয় তখন তাকে বলা হয় কি, কন্টুর ফার্মিং। ঠিক আছে, এবার 2 নম্বর লেখো ধাপ চাষ। ধাপ চাষ লেখো, ধাপ চাষটা কি বুঝতে পারছো? সিঁড়ির মতো লেখো, পার্বত্য অঞ্চলে সিঁড়ির মতো ধাপে ধাপে হয়েছে সমতল জমি তৈরি করে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে। 3 নম্বর লেখো ফালি চাষ। ধাপে ধাপে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে। মানে এগুলো করা হয় কেন? কারণ এতে মৃত্তিকা ক্ষয় কম হবে, ঠিক আছে, মানে যাতে ইরোশন না হয়। এই কারণে পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ করা হয়, কন্টুর ফার্মিং এর মাধ্যমে চাষ করা হয়। আর এটা হচ্ছে ফালি চাষ। ফালি চাষ? হ্যাঁ, ফালি চাষ। এর ইংলিশ কি? স্ট্রিপ ক্রপিং, স্ট্রিপ ক্রপিং, STRIP, স্ট্রিপ ক্রপিং, CROPPING, ক্রপিং। ফালি চাষের ইংলিশ তো? হ্যাঁ, চাষের ইংলিশটা একটু বলবেন? ধাপ চাষের ধাপ চাষ ইংলিশ ধাপ চাষের ইংলিশ হচ্ছে ট্রেস ফার্মিং। কি ফার্মিং? ট্রেস টেরাস ফার্মিং, সরি টেরাস ফার্মিং, টেরাস ফার্মিং, TERRACE। টেরেস, TRRAC। টেরেস ফার্মিং, ঠিক আছে, টেরেস ফার্মিং দেখো, টেরেস মানে তো ছাদ। টেরেস। হ্যাঁ, রানী খেতে স্যার দেখে আসছিলাম, রানী খেতে। রানীক্ষেতটা কোথায় বলো তো? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে রানীক্ষেত, হ্যাঁ। হ্যাঁ, আপনাকে ছবিও পাঠিয়েছিলাম, কবে? পুরো ধাপ তো ধাপ। ওই ক্লাস চলাকালীন ছবি পাঠিয়েছিলাম, ভুলে গেছে। ও হ্যাঁ, আবার জিজ্ঞাসা করছিল এটা মানে ধাপ ঝুম চাষ বলে কিনা, তাই তো? ওইটা তো? হ্যাঁ, বলছিলাম ওটা যে ঝুম চাষ না ধাপ চাষ, স্যার তখন বলে ধাপ চাষ বলেছিলেন স্যার। ও দেখছেন স্যার, নার্গিসের মনে আছে। আপনার কি হচ্ছেটা কি? মেমোরি লস হয়ে যাচ্ছে। বাদাম খান, বাদাম খান। বাদাম খেলে থেকে যাবে? কাঁচা বাদাম। কাঁচা বাদাম খেতে হবে? আচ্ছা, কাঁচা বাদাম খেলে মনে থাকে না? আবার কাঁচা বাদাম গান শুনতে শুনতে খাবেন স্যার, মনে থাকবে। নার্গিসের, আচ্ছা ভালো কথা, সবাই নার্গিসকে, তো আমি একটা জিনিস জানি আমি একটা বলতে জিনিস, হবে না, আমিও জানি। এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার এত বেশি, মানে এরকম সত্যি মানে আমি ভেবে পাই না। কালকেরে বিয়ে করলো, আজকেরে পড়তে এসছে, কি অবস্থা। হ্যাঁ,
আমি বিয়ে করে কোথাও বিয়ে যাইনি, ঠিক করেছে? আছে? বাড়িতে আছি। নার্গিসের বিয়ে হয়ে গেছে। নার্গিসও একদম ছাপ্পা পড়ে গেছে, ঠিক আছে? নার্গিস এ বিয়ে মা বলনি তো। আজকে পড়তে এসছে, কি বলো ভাবো। আমি বাড়িতে হ্যাঁ, আছি, রেজিস্ট্রি হয়েছে, ঠিক আছে, বাপের বাড়িতে আছে বলেই পড়ছে, শ্বশুর বাড়ি চলে গেলে এখন বসতে হতো না আর। আমি শুধু ভাবি এইসব আপনি কিটা করছেন? আপনার ছাত্র ছাত্রী সব আপনি কিটা করছেন আমাকে বলুন। সেটাই হচ্ছে কথা। কি স্যার কাজ করাচ্ছে, স্যারের বিয়ে লেগেছে, স্যার বলছে না। নার্গিসের মতো কোনদিন আমি টুক করে নিয়ে চলে আসবো, ঠিক আছে? নার্গিসের মতো আমি আনিনি, ঠিক আছে? আমাকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়া হয়েছে, ওই আর কি। এই কবে কবে নার্গিসটা বিয়ে করে ফেললো এইটুকু মেয়েটা? না না দিদি, মানে 11 দিনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা এই শোনো, আমি একটু কথা বলে নিই, তারপর তোমরা কথা বলবো, আমি বেরিয়ে চলে যাবো, ঠিক আছে? আর কারণ হচ্ছে আমার একটু বেরোতে হবে। ফালি চাষের পর কি আছে বলুন? কি আর বলবো, ভালো নেই, ভালো লাগে না। আচ্ছা, যেটা বলছিলাম, ফালি চাষ হয়ে গেছে। আলিশা সম্পর্কে বলুন ওটা সম্পর্কে। হ্যাঁ, সংজ্ঞাটা খালি বলুন। জাস্ট বলুন, ডেসক্রিপশনটা দিন। মানে সংজ্ঞা টঙ্গা লিখতে হবে না, এই সংজ্ঞা টঙ্গা পড়ে না বা এইসব তো জিনিসটা কি সেটা তো বলবেন। আচ্ছা আচ্ছা, ফালি চাষ মানে হচ্ছে, আচ্ছা চলো লিখে নাও, তারপর বলছি। ফিটের মতো জমি তৈরি করে আর কি, মানে আড়াআড়ি ভাবে এরকম, কিরকম বলতো, সেই অশুক্রাকৃতি হ্রদ, মানে এরকম, মানে বেঁকিয়ে বেঁকিয়ে টেরিয়ে টেরিয়ে ফিতের মতো চাষ করাকে বলে ফালি চাষ, ঠিক আছে? লেখো, মানে স্পেশালি যেখানে গাছপালা থাকে না, লেখো স্পেশালি, লেখো যেখানে গাছপালা থাকে না, হয়েছে? সেখানে জমির ঢালে বা ভূমির ঢালে, যা বেশি লেখো, ভূমির ঢালে আড়াআড়ি ফিতের মতো জমি তৈরি করে যে চাষ করা হয় তাকে, তোমরা তো ঘুরতে গেছো প্রিয়াঙ্কা, তুমি তো নায়ক, তুমি তো গিয়েছিলে, দাও দুটো চারটে ওই ধাপ চাষের বা কন্ট্রোল ফার্মিং এর ছবি টবি তুলে নেই? ওই মানে হিমাচল প্রদেশে তো ওইগুলো প্রচুর থাকে, প্রচুর, মানে কই স্যার, না আমি তো মানে ছোট্ট জায়গা একটা গেছিলাম, ডালহৌসির দিকে গেছিলাম। কোথায়? ডালহৌসি, ধর্মশালা, ওই ডালহৌসি, দিকটা গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি তো সব দেখেছি, কিছু নেই ওদের, গাছ একটা পাতা নেই, রুক্ষ সূক্ষ্ম একদম, দেখে এলাম। কেন? ওখানে তো এখন হওয়ার কথা। হওয়ার কথা, ওরা বলছে 2003-এর লাস্ট এরকম হয়েছে, মানে বৃষ্টি হয়নি বলে। আর এত বছর বাদে এই আমার 24-এ হলো যে মানে বৃষ্টি নেই, 2.5-3 মাস হয়ে গেছে। এবারে যারা আপেলও দেখতে যাবে তারাও পাবে না বলছে, মনটা খারাপ কোথায়? হয়ে যাচ্ছে। কাশ্মীরে? মানে কাশ্মীর, কাশ্মীরে? কাশ্মীর, হিমাচল সব জায়গাতেই মানে এইবারটা বরফ পড়েনি না, অনেকটা লেটে পড়লো। এই দেখো বরফ, দেখো বরফ, এখন আর দেখাবে না স্যার, কষ্ট দেবেন না আমাকে। কষ্ট মানে কি সুন্দর, মানে এটাই দেখবো বলে যাচ্ছিলাম, মানে এক ফোঁটা বরফ, মানে একটুখানি দেখতাম, কিছুই দেখতে পাইনি। ভাই অনিকিতা কোথায় লাফাচ্ছিল, কোথায় চলে গেল? ওই লাফানো দেখাচ্ছি পরে। এই দেখো এগুলো, এটা কোথায়, কি মানালি নাকি? এটা কাশ্মীরে। না না, কাশ্মীরে, আমি কয়েকদিন আগে ছবিটাও কাশ্মীরে দেখলাম। গেছে। আচ্ছা আচ্ছা, এটা দেখো, কাশ্মীরেও পড়ছিল না, এই স্টার্ট হয়েছে। ওই তুমি বললে না, হ্যাঁ হ্যাঁ, কি যে দুঃখ, কি বলবো স্যার, শুধু শুধু টাকাগুলো খরচা গেল আমার। বিয়ে করুন, বউকে নিয়ে চলে যান, দেখে আর মন খারাপ করতে হবে না। আমাকে মানে হোটেলের সব বলছে স্টাফরা, অন্য বছর এই টাইমটায় বলছে রুম থেকে বেরোনো যায় না, সরি হোটেল থেকে বেরোনো যায় না, এত বরফ থাকে বাইরে। বলছে, আপনার লাক খারাপ, এরকম অবস্থা হয় না সাধারণত জানুয়ারিতে, মানে কোথাও পাইনি। জানুয়ারিতে তো